উত্তরবঙ্গ পর্যটনের আঁতুড়ঘর। উত্তরবঙ্গে রয়েছে সুউচ্চ পাহাড়, নদী, বনানী, কত প্রাকৃতিক দৃশ্য। আর তার পাশাপাশি উত্তরবঙ্গের গ্রামাঞ্চলগুলি তাদের নিজস্ব বৈশিষ্ট্যে, নিজস্ব ঐতিহ্যে সমাদৃত। আজ চলেছি এমনই একটি গ্রামে, রাজগঞ্জ ব্লকের মদনবাড়ি গ্রামে। সেখানে রয়েছে বহু পুরনো ভদ্রেশ্বর শিব মন্দির। এই মহাশিবরাত্রি উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হচ্ছে মেলা। আপনাদের সকলকে আমার উত্তর বাংলায় স্বাগত জানাই। আমার উত্তর বাংলা আজ সামিল হচ্ছে সেই মেলায়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে চা বাগান ঘেরা এলাকায় মন্দিরের অবস্থান। আসুন এগিয়ে যাই মন্দিরের দিকে। এই হলো ভদ্রেশ্বর শিব মন্দির। আর এই শিব মন্দিরকে ঘিরেই মহাশিবরাত্রিতে বসেছে মেলা। আমার পাশ দিয়ে রয়েছে শিব মন্দিরের প্রবেশের পথ। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য দিতে হয়। তা আমি এখন এখান দিয়ে প্রবেশ করব শিব মন্দিরের উদ্দেশ্যে। শিব মন্দিরে প্রবেশের মুখে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। প্রাচীন এই শিব মন্দিরে এখন আমি প্রবেশ করব মন্দিরের গর্ভগৃহে, অনেকটাই নিচে। চলুন এগিয়ে যাই মন্দিরের গর্ভগৃহের দিকে। ओम महादेवं महात्तानं महायोगिमेश्वरं महापापहरं देवं मकराय नमो नमः। ओम नमः शिवाय संत्राय करुणत्रय हेतवे निवेद्यामि चदमानं संगति परमेश्वर। ओम नमः शिवाय संत्राय, ओम नमः शिवाय संत्राय, ओम नमः शिवाय संत्राय। এই মন্দিরটা কমসে কম 100 বছর পুরনো। এটা আমার ঠাকুরদাদা স্থাপিত করেছে। এই শিবলিঙ্গটা আগে বাংলাদেশে ছিল, ওখানে মন্দির আছে এখনো পুরনো। তো ওখানে অসুবিধা করতো, মহামাডাম যারা ছিল ওরা অসুবিধা করতো। ওটা নিয়ে আমার ঠাকুরদাদাকে স্বপ্ন দেখানো হয়েছিল। তো আমার ঠাকুরদাদা ওটা নিয়ে আসে এখানে স্থাপিত করে। আর এই জমিটা সবটাই আমার ঠাকুরদাদার নামে। এখানে শ্রাবণ মাসে পুজো হয়। শ্রাবণ মাসে 4টা সোমবার পরে, 5টা সোমবার পরে, পুরো শ্রাবণ মাসটাই পুজো হয় সোমবার করে। আর শিবরাত্রির সময় ফাল্গুন মাসে মেলা হয়। মেলা 5 দিন থাকে, 4.5 দিন 5 দিন থাকে।
শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা কালীর মন্দির। এখন আমি মায়ের দর্শন করব। এটা মন্দির 1957 সালে আমার বাবা আনছে, আরো 14 জন লোক সাথে ছিল। তখন ওটা পূর্ব পাকিস্তান থেকে আনা হয়, তখন বাংলাদেশ ছিল না। ওই মূর্তিটা, এই যে শিব লিঙ্গটা, এটা আমাদের বাড়িতে রাখা হয়েছে 2 বছর। তারপর 1959 সালে এখানে স্থাপিত হয় এই জায়গাটাতে। এখানে আমার কাকা জমি দান করে, তারপর কিছু জমি এদিক ওদিক সব হয়ে তারপরে এইখানে এই মেলাটা স্থাপিত হয়, এখনো চলতেছে। যে এই মেলায় আমাদের তো ঠিকই আছে, আমাদের এখানে যে 4 লাখ 5 লাখ যেটা উঠে, ওইটা যে খরচা হয় প্লাস মেলাটা হয়। আর সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। সরকারি যে একটা কিছু দিবে তা আমাদের এখানে পাই না আমরা। আমাদের যে টাকাটা আয় হয় ওইটা দিয়ে আমরা খরচাটা করে এটা পরিচালনা করি। আপনার নাম? গোরাঙ্গরায়। আপনারা এখানেই বাড়ি? না, আমাদের বাড়ি তালমা। আপনারা এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আপনাদের পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তো পুজো দিয়ে আপনাদের কেমন লাগলো এখানে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? ফুলবাড়ি থেকে। আপনি প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরে আসি আমরা। এই আপনার- আনন্দ পাই এখানে, ওই জন্য এখানে আসি আমরা। আপনি কোথা থেকে এসেছেন? আমার পাশেই কানুকরি। আপনি এই মেলায় প্রত্যেক বছর আসেন? অবশ্যই প্রত্যেক করে আসি। আপনার পুজো দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, এখন কি মেলা ঘুরবেন? দেখে মেলা ঘুরে তারপরে বাড়ি যাবো। আপনি কি একাই এসেছেন না পরিবারকে সাথে নিয়ে এসেছেন? পরিবারের সাথে আসছি। আপনার বাড়ি কোথায়? আমবাড়ি ফালাকাটা। আপনি এখানে প্রত্যেক বছর পুজো দিতে আসেন? হ্যাঁ, প্রত্যেকবার আমি আসি। এই বছর পুজো দেওয়া হয়ে গিয়েছে? না, হয়নি এখনো, 14 এখনো লাগেনি, এই জন্য পরে দিব একটু। তো আপনি কি উপোস আছে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাউদাভিটা। আপনারা প্রতি বছর এখানে পুজো দিতে আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আপনি কি পরিবারের সাথে এসেছেন? আমার ফ্যামিলি, বাবা মা সবাই। আর আপনাদের পুজো এখনো দেওয়া হয়নি? না, হয়নি, আমরা অনেকক্ষণে আসছি, প্রায় 2টার দিকে। এখনো চতুর্দশীর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষায় ধরে আছি। দাদা, আপনার নাম? আমার নাম গোপাল। আর আপনার নাম? শ্যামদাসী। আপনারা কোথা থেকে এসেছেন? জলেশ্বরী আশ্রম থেকে। আচ্ছা, আপনারা এই মেলায় প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। আর এই মেলায় আপনাদের আজকে পুজো দেওয়া হয়ে গিয়েছে? না। ও, আর আপনারা কতদিন এখানে থাকবেন? এখানে 3 দিন যাবত থাকবো। মেলা কমিটি কি আপনাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে? করে দিয়েছি। গ্রামীণ মেলার আসল আনন্দ কোথায় জানেন? এখানে অনেক মানুষের মিলন হয়, আর মেলা মানেই তো মিলনস্থল। মন্দির এলাকা চা বাগানে বেষ্টিত। উত্তরবঙ্গের এই যে প্রাণ চা বাগান, সেই চা বাগান কিন্তু এই মন্দিরে এলে চারপাশে দেখতে পাবেন। আর সেই চা বাগানের মধ্য দিয়ে বয়ে চলেছে করতোয়া নদী। পুণ্যার্থীরা অনেকেই এই মন্দিরে পুজো দিতে এলে এই নদীতে পুণ্য স্নান করে মন্দিরে পুজো দেন। দুপাশে চা বাগান, মধ্যে দিয়ে বয়ে চলেছে সুন্দরী করতোয়া নদী। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরের অবস্থান। এই মন্দিরে ঘুরতে এলে যে কোনো সময় আপনারা কিন্তু এই যে চারপাশের প্রাকৃতিক শোভা তা কিন্তু উপভোগ করতে পারেন। এই নদীর ধারে বসে কিছুটা সময় একাকিত্ব বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এমন অনেক লৌকিক ধারণা রয়েছে বা লৌকিক বিশ্বাস রয়েছে যার উত্তর কিন্তু বিজ্ঞান কখনোই দিতে পারবে না। আমার পাশে রয়েছে এই মহারাজা দিঘি। এই মহারাজা দিঘির দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় গাছ রয়েছে, কিন্তু এই দিঘিতে তাকালে আপনারা দেখতে পাবেন একটি পাতাও এই দিঘিতে পড়ে না। এই দিঘির জল যেমন স্বচ্ছ তেমন পরিষ্কার। কি অবাক না? কেন এমন? তার ইতিহাস আমরা জানবো। আসুন দেখে নিই সেই মহারাজা দিঘি। এই মহারাজা দিঘির যে বিশেষত্ব তা আমরা শুনে নেব স্থানীয় বাসিন্দা এই দাদার কাছ থেকে। দাদা, আপনার নাম? শিবরাম পাল। আপনি এখানেই আপনার বাড়ি? আমাদের এখানে বাড়ি। তো এই যে এই মহারাজা দিঘির যে বিশেষত্ব তা সম্পর্কে যদি আমাদেরকে বলেন। এই পুকুরের জল এত পরিষ্কার, এই পুকুরের জল খায় অনেক মানুষ ভালো হয়ে যায়। এই জলটা মানে ওষুধের কাজ করে, এইরকম ঠাকুরের জাগ্রত। এখানকার জল মানে প্রায় কুচবিহার কলকাতা অবধি পৌঁছায় গেছে। এই জল নিয়ে যে বড় ধরনের অসুখ হয় এখান থেকে মানস্থা করে গেলেই মানে অসুখ সারে যায়। আচ্ছা, আর এই দিঘিকে ঘিরে কোনো রকম মেলা বা কোনো কিছু উদযাপিত হয়? হয় হয় মেলা। সেটি কবে হয়? হয় ওই সরস্বতী পূজার তিন দিন ধরে মেলা হয়। সরস্বতী পূজা প্রথম দিন সরস্বতী পূজা, তারপরের দিন 3 দিন মেলা হয়। এই দিঘির ঠিক সামনেই রয়েছে মহারাজা মন্দির। এখন আমরা এগিয়ে যাব মহারাজা মন্দিরের দিকে এবং জেনে নেব সেই মহারাজা মন্দিরের বিশেষত্ব। মহারাজা একজন গ্রামীণ দেবতা, তার সম্পর্কে আমরা জেনে নেব শিবুরামদার কাছ থেকে। দাদা, আপনি এই মন্দির সম্পর্কে আমাদের যদি একটু বলেন। এই মন্দির সম্বন্ধে, এই মন্দিরে যে মানস্থা করে সেই ফলাফল পাওয়া যায়। যে কারো হয়তো 10 বছরে বাচ্চা হয় না, ওগুলা আসে মানস্থা করে 1 বছরের মধ্যে ফলাফল দেখা দেয়। এই মন্দিরে এত জাগ্রত। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মন্দিরের ভেতর যে মূর্তিগুলো রয়েছে যাকে আপনারা পুজো করছেন তাদের সম্পর্কে, মানে এই মূর্তিগুলো কাদের তার সম্পর্কে যদি আপনি একটু বলেন। ওই রাজা রানী, আর ওর পাশে দারোয়ান আছে। আর ওর ডান দিকে আছে ওর ছেলের নাম বিপদ রায়। তো আমরা জেনে নিলাম এই মন্দিরে পূজিত হচ্ছেন মহারাজা। মহারাজা একজন গ্রামীণ দেবতা। এই যে মহারাজা দিঘিকে ঘিরে যে প্রাচীন ইতিহাস এবং তার বিশেষত্ব আমরা শিবুরাম দাদার থেকে জানলাম। তো আপনারা যারা এটি শুনে খুব আনন্দিত হলেন বা উপকৃত হলেন, এখানে এসে আপনারা নিজেদের মনোবাঞ্ছা চাইতে পারেন। আশা করি ফলবে। আপনারা এখানে ঘুরতে আসুন। পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু এই জায়গাটি খুব একটি খারাপ নয়। আপনারা এখানে আসুন, এখানকার প্রাকৃতিক পরিবেশও কিন্তু অনবদ্য। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের অবস্থান এই মন্দিরের। চারিদিকে সবুজ চা বাগান, সাথে রয়েছে করতোয়া নদী। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই যে মন্দির, সেই মন্দিরের যে পর্যটন ভাবনা তা নিয়ে মন্দির কমিটি কি ভাবছে আসুন আমরা জেনে নিই। দাদা, আপনি এই যে এত সুন্দর এখানে যে একটা পর্যটন ব্যবস্থা গড়ে উঠতে পারে তা নিয়ে আপনাদের ভাবনা কি? সরকারের কাছে তো আমার অনুরোধ যে যদি এটাকে যদি ওরা আসে দেখে, যে সামনে আমাদের করতোয়া নদী আছে, পূর্ব পাশে মাঝখানে মন্দির আছে, তারপরে আছে মহারাজার অত বড় পুকুর, যদি এটা নিয়ে যদি সরকার যদি আগায় যদি আসে তো খুব ভালো হয়। তা আপনারা কি মানে কোনো অন্য কোথা থেকে আর্থিক সাহায্য বা কিছু পান? না, আমরা আর্থিক সাহায্য তো পাই না। আচ্ছা, আমরা জেনে নিলাম যে
মন্দির কমিটির একটি ভাবনা রয়েছে, এখানে যদি তারা সরকারি সাহায্য পায় তারা অবশ্যই এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন। এবং আমরা চাই সকলে যেন এখানে আসুক, এই মন্দিরে আসুক, এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুক। এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা গ্রামীণ ঐতিহ্য আজ উপভোগ করলাম। ঘুরে দেখলাম ভদ্রেশ্বর শিব মন্দিরের পুজো এবং মেলা। আপনাদের এই পর্ব আজ কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যারা এখনো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতন শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। হর হর মহাদেব।